আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং এই মুহূর্তে আজকের লাইভ ক্লাসে যারা সংযুক্ত হয়েছেন প্রত্যেককেই আহমেদ বাওয়ানী একাডেমির অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে ব্যবসা শিক্ষার 3টি সাবজেক্টের মধ্যে হিসাব বিজ্ঞান বিষয় ক্লাস শুরু হতে যাচ্ছে। ইতিপূর্বে ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের প্রথম অধ্যায়ের একটি ক্লাস আমাদের সম্মানিত শিক্ষক নিয়েছেন, তাই আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের সামনে হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 নিয়ে হাজির হলাম। আজকের পাঠ অধ্যায় 2, হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ক্লাসে সংযুক্ত হয়েছে প্রত্যেকেই তাদের রোল নাম্বারটা লিখে যে তোমরা উপস্থিত আছো একটু জানিয়ে দাও। আর যারা এখনও সংযুক্ত হয়নি তাদেরকেও জানিয়ে দাও। ক্লাসটি প্রত্যেকেই তার ফেসবুকে শেয়ার করে রাখো যাতে পরবর্তীতে তোমরা ক্লাসটি দেখতে পারো। তো আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে এক ব্যক্তি ক্রয় বিক্রয় করছে, আর এক ব্যক্তি অর্থের আদান প্রদান করছে। এখানে এটিএম কার্ডের মাধ্যমে ক্রয় বিক্রয় করছে, পাঞ্চ করছে। এখানে শেয়ার মার্কেটের কিছু চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে লেনদেন। তো আজকের পাঠ লেনদেন, অর্থাৎ হিসাব বিজ্ঞান বিষয়ের 2য় অধ্যায় নিয়ে আমরা হাজির হলাম। এই কারণে যে আমাদের 2য় অধ্যায় থেকেই মূলত ম্যাথ শুরু। প্রথম অধ্যায়ে কোনো ম্যাথ নেই, শুধু আমাদের থিওরি জানতে হবে। এটা আমরা পরবর্তী একটা ক্লাসে নিয়ে নিব। তো এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো একটু দেখে নিই। আমরা লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, হিসাব সমীকরণ অনুযায়ী হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, চালান প্রস্তুত করতে পারবো, ক্যাশ মেমো প্রস্তুত করতে পারবো। অর্থাৎ লেনদেনের অনেকগুলো দলিল রয়েছে। এই দলিলগুলোকে চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান ইত্যাদি বলে। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের সপক্ষেই একটি করে প্রমাণপত্র থাকে। এই প্রমাণপত্রগুলো সম্পর্কে আমরা ধারণা দেব আজকে 2টি, আর নেক্সট ক্লাসে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সাথে থাকবে। তো আমরা একটু জেনে নেই লেনদেন কী, লেনদেন অর্থ কী। লেনদেন অর্থ হচ্ছে দেয়া নেয়া, গ্রহণ ও প্রদান, দেয়া নেয়া। অর্থাৎ সব ধরনের দেয়া নেয়াকেই কিন্তু আমরা লেনদেন বলবো না। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার যদি আদান প্রদান হয় তখন ওই ঘটনাকে আমরা লেনদেন বলবো। অর্থাৎ ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। ঘটনা হচ্ছে 2 ধরনের, আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা। অর্থের সাথে সম্পৃক্ত ঘটনাকে আর্থিক ঘটনা বলে, আর আর্থিক ঘটনাগুলোই হচ্ছে লেনদেন। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়েছে। রোল 14, অর্ণল বর্মন। হ্যাঁ স্যার, আমি অনেকে আছে, শিহাব, আবরার ফায়াজ, তৌসিফ, রাহান ইসলাম আলভি, কাজী সাজ্জাদ, তৌসিফ, জুনায়েদ শাহ। হ্যাঁ, অনেকেই যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য। হ্যাঁ, অনেকেই বলছে স্যার নেট ভালো না। হ্যাঁ, দেখা যাবে, ওয়েট করতে থাকো। আচ্ছা, তাহলে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান হলে তখন তাকে লেনদেন বলে। আমরা লেনদেনের ডিটেলস সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো ঘটনা বা সেবার আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন তাকে লেনদেন বলে। এখন আমরা চলে যাব আমাদের 2য় স্লাইডে, অর্থাৎ 2য় শিক্ষণফলে। আমরা সেখানে শিখেছিলাম যে হিসাব সমীকরণ সম্পর্কে আমরা জানতে পারবো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হিসাব সমীকরণ কি। সমীকরণ হচ্ছে সম্পদদ্বয় ও মালিকানা সত্ত্ব প্রকাশের মাধ্যম। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শেষে মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান হবে, এই সমতা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে হয় হিসাব সমীকরণ। এখানে আমি সমীকরণটা লিখে দিয়েছি, এ ইকুয়াল টু এল প্লাস ই, এ ইকুয়াল টু এল প্লাস ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। এখানে এ বলতে এ ইকুয়াল টু অ্যাসেট,
এল হচ্ছে লাইবিলিটিস, LIABILITIS লাইবিলিটিস, ই হচ্ছে ইকুইটি মালিকানা সত্ত্ব। সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। শিক্ষার্থীরা, এটা আমাদের মূল হিসাব সমীকরণ, এটা আমাদের সবাইকে জানতে হবে। আর আরেকটা হিসাব সমীকরণ আমাদের বইতে আছে যাকে বলা হয় বর্ধিত হিসাব সমীকরণ অথবা হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তাহলে এটা একটু আমরা জেনে নেই। এ ইকুয়াল টু এল প্লাস, এখানে ছিল ই, এই ইকে ভেঙে চারটা উপাদান আমাদের হয়েছে। চারটা উপাদানের মধ্যে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এখানে এ আমরা ইতিপূর্বে জেনেছি, এ মানে অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, সি হচ্ছে ক্যাপিটাল মানে মূলধন, আর হচ্ছে রেভিনিউ মানে আয়, ইএক্স হচ্ছে এক্সপেন্স ব্যয়, আর ডি হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন। তো আমরা এগুলো একটু ব্যাখ্যা এখানে দেখে নিই। আমি বাংলাটাও পাশ দিয়ে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, এটা আমাদের বইতেও দেওয়া আছে। এই সমীকরণটাও আমাদের মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, এখন আমরা একটু জেনে নিব সম্পদ কী। সম্পদ হচ্ছে আসলে ব্যবসায় ব্যবহার করি যাহা, সম্পদ আমার তাহা। আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে, উহা আমার সম্পদ নয় তাহা মিছে। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবা অনেক আসবাবপত্র ব্যবহার করি, তারপরে হচ্ছে কম্পিউটার ব্যবহার করি, তারপরে আমাদের মাথার উপর ফ্যান ঘোরে, এগুলো হচ্ছে সম্পদ। আমাদের নগদ টাকা থাকে, এগুলোকে সম্পদ বলে। আর আমাদের পরবর্তী স্লাইডটা হচ্ছে হিসাব, আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণ। সমীকরণ পদ্ধতিতে হিসাব কত প্রকার, অর্থাৎ ওই সমীকরণকে ভাঙলে মূল হচ্ছে তিনটা: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আরও দুইটা আমরা জানবো, সেটা হচ্ছে আয় আর ব্যয়। এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো সম্পদ হচ্ছে অর্থনৈতিক বস্তু যা ব্যবসায় ব্যবহার করা হয় এবং যার আর্থিক মূল্য থাকে, এটাকে সম্পদ বলে। আর দায় মানে দেনা, যা একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতি মালিকের দাবি কত, অধিকার কত, এটাকে মালিকানা সত্ত্ব বলে। আর আয় হচ্ছে কোনো পণ্য বা সেবার বিনিময়ে যদি আমরা টাকা পাই বা পাবো, এটাকে আয় বলে। আর ব্যয় হচ্ছে কোনো পণ্য বা সেবার বিনিময়ে প্রদত্ত অর্থকে ব্যয় বলে। আর এই পাশ দিয়ে লেখা আছে বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মালিকানা সত্ত্ব, বিপরীত আয়। এগুলোর ব্যাখ্যাটা আমি একটু পরে দিব। তো আমরা হিসাব মোটামুটি 5 প্রকার এটা জানলাম: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় আর ব্যয়। এগুলোর সংজ্ঞা অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের। সম্পদ হলো ওই সকল পরিসম্পদ যা থেকে ভবিষ্যতে আর্থিক সুবিধা পাওয়া যাবে। আর দায় হলো দেনা, যা একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। মোট সম্পদের উপর মালিকের যে দাবি থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। আর কোনো পণ্য বা সেবার বিনিময়ে প্রাপ্ত অর্থ যে খাত থেকে আসে সেই হিসাব খাতকেই আয় বলে। আর কোনো পণ্য বা সেবার বিনিময়ে প্রদত্ত অর্থ যে খাতে যায় সেই হিসাব খাতকেই ব্যয় বলে। শিক্ষার্থীরা, এখন আমরা একটু সম্পদ সম্পর্কে জেনে নিই। দেখো, আমি স্ক্রিনে তোমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এগুলো কি? হ্যাঁ, আজ এটাকে দেখো, ওয়ারড্রোব, সোফা, খাট, ডাইনিং টেবিল, চেয়ার, এগুলো দেয়া থাকে। এগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র, এগুলো আমরা ব্যবসায় ব্যবহার করি। এটাকে বলা হয় আসবাবপত্র। এগুলো সবগুলোরই নাম দেওয়া আছে, এগুলো বলা হয় আসবাবপত্র। এটা এক ধরনের সম্পদ। এই সম্পদ আমরা ক্রয় করলেও আসবাবপত্র হিসাবে লিখব, বিক্রয় করলেও আসবাবপত্র হিসাবেই লিখব। অর্থাৎ ব্যবসায় ব্যবহার করি যাহা, সম্পদ আমার তাহা। এগুলো আমাদের ব্যবসায় ব্যবহৃত হয়। এটা এরপরে দেখো, আমাদের পরের ছবিগুলো একটু দেখো। এখানে একটা ঘোড়া আর গাড়ি দেওয়া আছে, এটাকে বলা হয় ঘোড়া ও গাড়ি। এটাও এক ধরনের সম্পদ। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় স্লাইডে। এখানে একটা বিশাল আকৃতির বিল্ডিং দেখা যাচ্ছে, পাশে আবার একটা খালি ল্যান্ড দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ভূমি ও দালান কোঠা। এটাও সম্পদ। অলরেডি আমরা সম্পদের 3টি নাম জানলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এগুলো কি কাজে লাগে? উৎপাদন কাজে লাগে। এই যে এখানে একটা মেশিন দেখা যাচ্ছে, ভেকু মেশিন দেখা যাচ্ছে। এগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে যেগুলো ব্যবহৃত হয় এটাকে বলা হয় কলকব্জা ও যন্ত্রপাতি। কলকব্জা ও যন্ত্রপাতি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আইটেমে। সম্পদের নাম এগুলো সবাই আমরা চিনি নাকি? ফ্রিজ, টিভি, ফ্যান,
ফটোকপির মেশিন, কম্পিউটার, এগুলো সব ইলেকট্রনিক্স আইটেম, এগুলো আমাদের ব্যবসায় ব্যবহৃত হয়। এগুলোকে আমরা একসাথে বলবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম। তো অলরেডি আমরা অফিস সরঞ্জাম সম্পর্কে জানলাম। এরপর দেখো, এটা কি একটা বাড়ি? বাড়ি দেখা যাচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে বাড়ি ঘর। এটাও আমাদের ব্যবসায় ব্যবহৃত হচ্ছে, এটাও সম্পদ। হ্যাঁ, সায়েম উপস্থিত আছে, আলবি উপস্থিত আছে, কাজী সাজ্জাদ, হ্যাঁ ধন্যবাদ সবাইকে। শাহরি ইসলাম নাজিমও আছে যুক্ত। দেখো, গহনাপত্র, স্বর্ণের জিনিসপত্র, এগুলো আমাদের সম্পদ। বাসায় আমাদের এই থালা বাটি, প্লেট, জগ, মগ এগুলো ব্যবহৃত হয়, এটাকে বলা হয় ইংরেজিতে ইউটেন্সিল বা তৈজসপত্র। এটাও এক ধরনের সম্পদ। এরপর এই যে একটা বাড়ি আছে, গাড়ি আছে, কোনো সম্পদ যখন ক্রয় না করে ভাড়ায় ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় লিজ বা ইজারা সম্পত্তি। লিজ বা ইজারা সম্পত্তি। আমরা একটু দেখে নিলাম, এখানে পিকআপ ভ্যান দেখা যাচ্ছে, অর্থাৎ মালামাল পরিবহনের জন্য ট্রাক দেখা যাচ্ছে, মিনি ট্রাক, এগুলোকে বলা হয় ডেলিভারি ভ্যান বা পিকআপ ভ্যান। এছাড়াও কিছু সম্পদ আছে যেগুলা অস্পর্শনীয় সম্পদ, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক। তো ইতিপূর্বে আমরা স্থায়ী সম্পদ সম্পর্কে জানলাম। এখন যে সম্পদটা সহজে নগদ টাকায় রূপান্তর করা যায়, অর্থাৎ যে সম্পদ থেকে 1 বছর বা তার কম সময়ের মধ্যে সুবিধা পাওয়া যায় বা নগদ টাকা রূপান্তর করা যায়, সেটা হচ্ছে চলতি সম্পদ। আমরা একটু জেনে নিই যে আমাদের হাতে যে টাকা থাকে এটাকে বলা হয় নগদান হিসাব বা হাতে নগদ, এটা চলতি সম্পদ। ব্যাংকে টাকা আমাদের জমা থাকে, যে ব্যাংকে থাকলে এটাকে বলবো ব্যাংক হিসাব, এটাও এক ধরনের চলতি সম্পদ। তারপর ইহা ছাড়াও আরও আছে প্রাপ্য বিল, দেনাদার, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অগ্রিম খরচ, প্রাপ্য আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অব্যবহৃত মণিহারি, এগুলো চলতি সম্পদ। এরপরে আর এক ধরনের সম্পদ আছে, সেটাকে বলা হয় বিনিয়োগ। বিনিয়োগ মানে লাভ বা সুদের আশায় টাকা খাটানোকে বিনিয়োগ বলে। অর্থাৎ আমার কাছে অলস টাকা আছে, এটা যদি আমি বাসায় রেখে দেই, বালিশের নিচে রেখে দেই, টাকা বৃদ্ধি করে না। টাকা যদি আমি ব্যাংকে রাখি অথবা শেয়ার কিনি, এটাকে বলা হয় বিনিয়োগ। অর্থাৎ তখন টাকা বৃদ্ধি করে, এটাকে বলা হয় সুদ। অর্থাৎ মানি ইনক্রিজ মানি, দ্যাট ইজ কল্ড ইন্টারেস্ট। টাকা বৃদ্ধি করে, এটাকে বলা হয় বিনিয়োগ। তো আমরা বিনিয়োগ কোথায় কোথায় করতে পারি? বিনিয়োগ করতে পারি বিনিয়োগ সঞ্চয়পত্র, প্রদত্ত ঋণ, ডাকঘর সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ক্রয়। এই ক্ষেত্রে আমরা নগদ টাকা ইনভেস্ট করতে পারি, বিনিয়োগ করতে পারি। এটাও এক ধরনের সম্পদ। আর এক ধরনের সম্পদ আছে যার বাস্তব অস্তিত্ব নেই, এটাকে বলা হয় ভুয়া সম্পদ। এখানে 3-4টা উদাহরণ আমি দিয়েছি। প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এই আইটেমগুলো হচ্ছে ভুয়া সম্পদ। শিক্ষার্থীরা, আমাদের যে মূল হিসাব সমীকরণ ছিল A=L+E, এর মধ্যে অলরেডি আমরা এ সম্পর্কে জেনেছি। এখন আমরা এল সম্পর্কে জানবো। এল হচ্ছে দায়। দায় মানে দেনা, যা একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। আমরা একটু দেখে নেই কী কী দায় আমাদের সামনে আছে। এই দায় হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে চলতি দায় আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। চলতি দায় হচ্ছে যে দায় স্বল্প সময়ের মধ্যে পরিশোধ করতে হবে, অর্থাৎ 1 বছর বা তার কম সময়ের মধ্যে আমাদের পরিশোধ করতে হবে, এটাকে বলা হয় চলতি দায়। এটাকে বলা হয় চলতি দায়। যে পাওনাদার, প্রদয় বিল, ব্যাংক জমা, অতিরিক্ত খরচের বকেয়া, আয়ের অগ্রিম। পাওনাদার মানে এমন ব্যক্তি যে আমাদের সুবিধা দিয়েছে, বিনিময়ে আমাদের কাছে টাকা পাবে। যেমন তুমি যদি কারো কাছ থেকে বাকিতে মাল ক্রয় করো, বিনিময়ে তাকে টাকা পরিশোধ করতে হবে, সেই ব্যক্তিটাই হচ্ছে পাওনাদার। পাওনাদারের আরেক নাম হচ্ছে প্রদয় হিসাব। তারপরে প্রদয় বিল, ব্যাংকে যা জমা টাকা আছে তার চেয়ে বেশি উত্তোলন করেছি, এটার নাম হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। এটাও আমাদের এক ধরনের দায়। এরপর আরেক ধরনের দায় আছে দীর্ঘমেয়াদী দায়। এটা হচ্ছে ব্যাংক ঋণ, বন্ধক ঋণ, গৃহীত ঋণ, ঋণপত্র। ব্যাংক থেকে যদি আমি 5 বছর মেয়াদি ঋণ নেই, তাহলে 5 বছরের আগে আমার টাকাটা পরিশোধ করতে হয় না, এই কারণে এটা দীর্ঘমেয়াদী দায়। স্বর্ণ অলংকার, বাড়ির দলিল, এগুলো বন্ধক রেখে ঋণ নিলাম দীর্ঘমেয়াদের জন্য, গৃহীত ঋণ, ঋণপত্র, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়।
শিক্ষার্থীরা, অলরেডি আমরা আমাদের সম্পদ, আয়, সম্পদ সম্পর্কে এবং দায় সম্পর্কে জেনেছি। আর মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের দাবি বা অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। এটা মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। আর বর্ধিত হিসাব সমীকরণের আরেকটি রূপ ছিল আমাদের, সেটা ছিল সি প্লাস, অর্থাৎ ইকে ভেঙে আমরা সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি এ রূপান্তর করেছি। সেখানে সি হচ্ছে ক্যাপিটাল, অর্থাৎ মালিক ব্যবসার জন্য যা কিছু দেয়, যেমন নগদ অর্থ, পণ্যদ্রব্য, কোনো সম্পদ, এগুলোকে আমরা মূলধন বলবো। মালিক তার নিজ প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো কিছু গ্রহণ করে, এটাকে আমরা উত্তোলন বলবো। এটাকেও মালিকানা সত্ত্ব নামে অভিহিত করা হয়। আর আয় হচ্ছে কোনো পণ্য বা সেবার বিনিময়ে যদি ব্যবসা প্রতিষ্ঠান টাকা পায় বা অর্থ পাবে, তখন ওই হিসাব খাতটাকে আমরা আয় বলি। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস হচ্ছে পণ্য বিক্রয়, আর সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান আয়ের উৎস হচ্ছে সেবা বিক্রয়। ইহা ছাড়াও কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, শিক্ষানবিশ ইসলামী, ব্যাংক জমার সুদ, এগুলো হচ্ছে আয়। আর ব্যয় হচ্ছে কোনো পণ্য বা সেবার বিনিময় যে অর্থ আমাদের দিতে হয় বা দিতে হবে, এটাকে ব্যয় বলে। যেমন আমি বিক্রির জন্য পণ্য ক্রয় করে বাসা পর্যন্ত আনতে যে গাড়ি ভাড়া লাগে, এটাকে বলা হয় ক্রয় পরিবহন। আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, কুলির মজুরি, জ্বালানি, কারখানার বিদ্যুৎ খরচ। ইহা ছাড়াও যখন পণ্য দোকানে নিয়ে বসি, তখন বিক্রির জন্য আমাদের অনেক টাকা পে করতে হয়। যেমন কর্মচারী রাখা লাগে, তার বেতন, ফ্যান মাথার উপর ঘুরে, এজন্য বিদ্যুৎ বিল দেওয়া লাগে। তারপরে আমরা বিক্রয় শেষে মালটা সুন্দর করে প্যাকেট করে তাদের হাতে পৌঁছে দিয়ে দেই, তখন এই যে প্যাকিং খরচ। তারপর আমরা একটা মেমো লিখি, ক্যাশ মেমো, এর জন্য কাগজ কালি, কার্বন টেপ, সুতা, ফাইল, ক্লিপ, এগুলো ইউজ হয়। এটাকে বলা হয় মণিহারি। তারপরে হচ্ছে পণ্য আমরা যাদের কাছে বিক্রি করব, তাদেরকে জানাতে হয়, অবহিত করতে হয়। এজন্য কি করা লাগে, জানানোর জন্য বিজ্ঞাপন দেওয়া লাগে। যেমন কোনো মহিলা যদি তার চেহারাটাকে অ্যাপিয়ারেন্স করতে চায়, সুন্দর করতে চায়, তাহলে তার কোনো বিউটি পার্লারে যেতে হয়। সে এত সুন্দর করে সেজেগুজে আসছে, অথচ প্রাকৃতিক দুর্যোগ, রোদ বৃষ্টি ঝড়, এটা তো কারো কাছে বলে আসে না। মুহূর্তের মধ্যেই তার মেকআপটা নষ্ট হয়ে গেছে, তার মনের মধ্যে এক ধরনের বিরক্তি ভাব সৃষ্টি হয়েছে, ধ্যাত, অনুষ্ঠানেই যাব না। এটার হাত থেকে রক্ষা করার জন্য বাজারজাতকারী আমাদের সামনে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে। সুন্দরী হতে চান, মেকআপ ছাড়াই সুন্দরী, অ্যারোমা বোটানিকের ফেস ওয়াশ ইউজ করুন। এটার নাম হচ্ছে বিজ্ঞাপন। তারপরে আমরা পণ্য যে স্থানে রেখেছি, এখানে আগুন লেগে পুড়ে যেতে পারে, এজন্য এই আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা বীমা কোম্পানির দ্বারস্থ হই, অর্থাৎ বীমা করি, এটাও আমাদের ব্যয়। তারপরে আমরা ব্যবসায় যে সম্পদগুলো ব্যবহার করি, স্থায়ী সম্পদ, এগুলার ব্যবহারজনিত ক্ষয় আছে, এটাকে বলা হয় অবচয়। যাতায়াত খরচ, অফিস খরচ, এগুলো হচ্ছে ভাড়া, দোকান ভাড়া, কর্মচারী বেতন, কমিশন, এগুলো হচ্ছে আমাদের নিয়মিত খরচ বা ব্যয়। তো এগুলো সম্পর্কে তোমাকে প্রথমেই জানতে হবে এই অধ্যায়ের ম্যাথ করার জন্য। আজকে আমরা যেহেতু ম্যাথে যাচ্ছি না, আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ দলিল সম্পর্কে জানবো, যেটা প্রস্তুত অনেক সময় আমাদের খ মার্কস, অর্থাৎ খ নম্বর প্রশ্নে থাকে 4 মার্কসের জন্য। আজকে আমরা এই অধ্যায়ের দুইটি গুরুত্বপূর্ণ দলিল শিখব, একটা হচ্ছে চালান আর একটা হচ্ছে ক্যাশ মেমো। তো এর জন্য আমি দুইটি লেনদেন তোমাদের সামনে উপস্থাপন করলাম। দেখো এখানে কী লেখা আছে, 2020 সালে অর্পণ ট্রেডার্সের লেনদেনগুলো নিম্নরূপ। নভেম্বর 1, প্রতি কেজি 40 টাকা দরে 100 কেজি নাজিরশাহী চাল খুলনার আকাশ ট্রেডার্সের নিকট বিক্রয়। কারবারি বাট্টা 5%, চালান নং 222, শর্ত 2/10, নিট 30। আরেকটি লেনদেন আমি দিয়েছি, নভেম্বর 2, প্রতি কেজি 400 টাকা দরে 10 কেজি নাজিরশাহী চাল খুলনার থেকে ক্রয় খান ট্রেডার্স এর নিকট নগদে বিক্রয়। কারবারি বাট্টা 5%, ভাউচার নম্বর 220। শিক্ষার্থীরা, এই যে একটি লেনদেন, এখানে একটি লেনদেন, দুইটা লেনদেন আছে। এই লেনদেনগুলো কার? অর্পণ ট্রেডার্সের। তো আমাকে আগে জানতে হবে চালান কে প্রস্তুত করে। উত্তর হচ্ছে চালান বিক্রেতা প্রস্তুত করে। তো বিক্রেতা কে? এখানে অর্পণ ট্রেডার্স বিক্রয় করছে। কার কাছে বিক্রি করছে? আকাশ ট্রেডার্সের নিকট বিক্রি করছে। তাহলে দুইটা নাম তোমাকে আগে সিলেক্ট করতে হবে, যে কে বিক্রেতা, কে ক্রেতা। তো আমরা জানি চালান প্রস্তুত করে বিক্রেতা, বিক্রেতা হচ্ছে অর্পণ ট্রেডার্স। তো আমরা এখন চালান প্রস্তুতে চলে যাচ্ছি। চালানের যে লেনদেনটা নিয়ে চালান প্রস্তুত করতে হয়, এটাও তোমাদের আগে জানতে হবে। চালান কি? চালান হচ্ছে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। অর্থাৎ যখন বিক্রেতা বাকিতে পণ্য বিক্রি করে, ক্রেতার নিকট একখানা চিঠি প্রেরণ করে যে কি কি বিক্রি করছে, অর্থাৎ মালের ডিটেলস, বিবরণ দিয়ে একখানা চিঠি দেয়। এই চিঠির নামই হচ্ছে চালান। ক্রেতার জন্য এটা আন্তঃচালান, বিক্রেতার জন্য এটা বহির্চালান।
তো এই চালানটা প্রস্তুত করে বিক্রেতা। ইতিপূর্বে আমরা বিক্রেতার নাম ঠিকানা জেনেছি, আমরা একটা নমুনা ছক এখানে দেখালাম। অর্থাৎ উপরে খালি জায়গা থাকে, নিচে খালি জায়গা থাকে, আর এরকম একটা ছক থাকে, চালানে 5টি ঘর থাকে। তুমি যদি কিছু প্রশ্নের উত্তর লিখে নাও যে চালান কে প্রস্তুত করে, উত্তর হচ্ছে বিক্রেতা। তাহলে বিক্রেতার নাম ঠিকানাটা আমরা কোথায় ইউজ করব? উত্তর হচ্ছে সবার উপরে মাঝখানে ইউজ করব। সবার উপরে মাঝখানে বিক্রেতার নাম ঠিকানা লিখব। চালানের তারিখ কোথায় থাকবে? সবার উপরে ডান দিকে। চালান নম্বর কোথায় থাকবে? উপরের দিকে বামে। চালান নঙের নিচে কি লেখা থাকবে? ক্রেতার নাম ঠিকানা। চালানে কয়টি ঘর থাকবে? 5টি ঘরের নামও তোমার মুখস্থ থাকতে হবে। কর্মিক নং, মালের বিবরণ, দর টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। চালানে বিক্রেতার নাম ঠিকানা কোথায় থাকে? বিক্রেতার স্বাক্ষর কোথায় থাকে? উত্তর হচ্ছে ডান দিকে সবার নিচে। রোল নাম অ্যান্ড কানেক্ট করাটা, আচ্ছা যাই হোক, ডান দিকে। এইভাবে আমরা চালান প্রস্তুত করব। এখন দেখো, আমরা বলেছিলাম যে চালান প্রস্তুত করবে হচ্ছে বিক্রেতা। এখানে বিক্রেতা হচ্ছে অর্পণ ট্রেডার্সের নাম ঠিকানা আমরা এই যে উপরে লিখলাম। এখন চালানের তারিখ কোথায় থাকবে? সবার উপরে ডান দিকে। এই যে ডান দিকে যে তারিখে আমরা চালান প্রস্তুত করছি, 1 তারিখ নভেম্বর মাস 2020। চালান নম্বর কোথায় থাকবে? বাম দিকে, উপর সাইডে। এরপরে চালানে ক্রেতার নাম ঠিকানা কোথায় থাকবে? উত্তর হচ্ছে চালান নম্বরের নিচে। এই যে চালান নম্বরের নিচে আমরা এখন দেখিয়ে দিচ্ছি ক্রেতার নাম ঠিকানা চালান নম্বরের নিচে চলে আসছে। এখন আমরা কি ক্রয় করেছি এটা বসিয়ে দিব। আমরা নাজির শাহের চাল ক্রয় করছি, ঠিকানাটা দিয়ে দিলাম। দেখো, নাজির শাহের চাল, দর এখানে বলছে প্রতি কেজি 40 টাকা দরে, অর্থাৎ 1 কেজি চালের দাম 40 টাকা। এখানে 40 টাকা তোমরা বসাবা। আর পরিমাণ হচ্ছে কত কেজি তোমরা কিনেছো? 100 কেজি কিনেছো, এটা হচ্ছে পরিমাণ। এখন দরকে পরিমাণ দ্বারা গুণ করতে হবে। দরকে পরিমাণ দ্বারা গুণ করে পরিমাণ টাকার ঘরে লিখতে হবে। অর্থাৎ 40 গুণ 1000 টাকা, তাহলে আসবে 40,000 টাকা। এটা আমরা টাকার ঘরে লিখলাম। দেখতে পাচ্ছ তোমরা, টাকার ঘরে লিখেছি। টাকার ঘরে দেখা যাচ্ছে 40,000 টাকা। অর্থাৎ এখানে হচ্ছে মালের বিবরণ, যা কিনছো এটা চাল। দর মানে 1 কেজির দাম কত, কি পরিমাণ ক্রয় করেছি। এখন দরকে পরিমাণ দ্বারা গুণ করে মোট টাকা আমরা লিখলাম। এখানে অঙ্কের মধ্যে আছে একটা কারবারি বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে পণ্যের লিখিত মূল্য থেকে যে মূল্যটা ছাড় দেওয়া হয়, অর্থাৎ এই 40,000 টাকার 5% ছাড় দিয়েছি আমরা। যারা অলরেডি সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনেছো, অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে ফিনান্সের ম্যাথ করতে। সেই ক্ষেত্রে অনেক সময় কারবারি বাট্টা তোমরা বের করতে পারো না। তোমরা এই 40,000 টাকা তুলবা, গুণ 5 শিফট, তারপরে ইকুয়াল টু টিপ দিবা, তাহলে 5% চলে আসবে। এটার নাম হচ্ছে কারবারি বাট্টা। এটা লিখিত মূল্য থেকে আমরা বাদ দিব। তাহলে 40,000 টাকা থেকে যদি 2,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের অ্যামাউন্ট আসবে 38,000 টাকা। এই অ্যামাউন্ট আসার পরে এটাকে নিচে তুমি 2টা দাগ দিবা, ক্লোজ করে দিবা। অর্থাৎ তোমার এই বিবরণের ঘরে কি কিনেছো, এটার দাম কত, এটা লেখা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি সর্বশেষ আইটেম, চালানে। এই যে এই টাকাটা কোথায় লিখতে হবে? টাকা কোথায়? 38,000 টাকা মাত্র। এরপর একটা বিক্রয় শর্ত দেয়া আছে, দেখো 2/10 নিট 30। আমরা ইতিপূর্বে বলেছি চালান প্রস্তুত করে বিক্রেতা, আর বাকিতে পণ্য বিক্রি করলে চালান প্রস্তুত করে। বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহৃত হয়। তো এখানে 2/10 কথার অর্থ হচ্ছে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে 2% ছাড় পাবে। আর যদি 10 দিনের মধ্যে ক্রেতা টাকা পরিশোধ না করে, তাকে অবশ্যই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এই শর্তে তাকে বাকিতে মাল দেয়া হয়েছে। এবার সর্বশেষ শর্ত নিচে আমরা আরেকটি কথা লিখব, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। অর্থাৎ যদি ভুল হয় তাহলে আমরা সংশোধন করে নিব। শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে চালানটি দেখলা, অর্থাৎ আমি একটা লেনদেন দিয়ে দিয়েছি, এই লেনদেন দিয়ে আমি চালান প্রস্তুত করেছি। তোমাদের সেম আরেকটি লেনদেন অ্যামাউন্ট চেঞ্জ করে আমি দিব, যেটা তোমরা বাড়ির কাজ করে আমাদের ক্লাস 9 ডে মধুমতির যে গ্রুপ আছে, এই গ্রুপে তোমরা সেমভাবে চালান প্রস্তুত করে বাড়ির কাজটা আমার কাছে সাবমিট করবা। আর তোমাদের সাথে হয়তোবা সাক্ষাতে কিছুদিনের মধ্যে দেখা হবে, কারণ আমাদের সামনে অ্যাসাইনমেন্ট, সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্ট আসবে। এগুলো তোমাদের আবার করতে হবে, এজন্য তোমরা অ্যাসাইনমেন্ট নিয়ে যাবা। আর বাড়ির কাজ প্রত্যেকেই
দেখাবা। তো আমরা অলরেডি চালান শিখে ফেললাম, এখন ক্যাশ মেমো শিখবো। আমাদের লাস্ট শিখন ফল ছিল ক্যাশ মেমো সম্পর্কে আমরা ধারণা নিব এবং ক্যাশ মেমো প্রস্তুত করতে পারবো। ক্যাশ মেমো হচ্ছে, ইতিপূর্বে আমরা জেনেছি বাকিতে পণ্য বিক্রয় করলে এই লেনদেন দ্বারা হচ্ছে চালান প্রস্তুত করা হয়, কিন্তু এটা যদি নগদে বিক্রি করি তাহলে আমরা যে দলিল প্রস্তুত করব এই দলিলের নাম হচ্ছে ক্যাশ মেমো। অর্থাৎ নগদে বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে চালান। তো চলে যাচ্ছি আমরা সর্বশেষ বিক্রেতার স্বাক্ষর ডান দিকে দিয়ে চালান ক্লোজ করে দিয়ে আমরা পরবর্তী লেনদেনে চলে যাচ্ছি। এই যে একটি লেনদেন, এটাও সেম অর্পণ ট্রেডার্সেরই, অর্থাৎ এখানেও অর্পণ ট্রেডার্স হচ্ছে বিক্রেতা। সে প্রতি কেজি 400 টাকা দরে 10 কেজি নাজির শাহের চাল খুলনার খান ট্রেডার্সের নিকট নগদে বিক্রি করছে। কারবারি বাট্টা 5% আর এখানে একটা ভাউচার নম্বর দেওয়া আছে। অর্থাৎ চালানও বিক্রেতা প্রস্তুত করে, তাহলে বিক্রেতার নাম ঠিকানা সবার উপরে মাঝখানেই থাকবে, আর ঘর হচ্ছে সেম অ্যাজ অ্যাভব, অর্থাৎ আগে আমরা যে ক্যাশ মেমো করেছি ওটার মতোই চালানের ঘর, ক্যাশ মেমোর চালান প্রস্তুত করছি চালানের মতোই ক্যাশ মেমোর 5টা কলাম থাকে। কর্মিক নং, মালের বিবরণ, দর, টাকা, পরিমাণ আর পরিমাণ টাকা বা টাকার পরিমাণ। তো আমরা দেখো এখানে কি ক্রয় করছে, প্রতি কেজি 400 টাকা দরে 10 কেজি নাজির শাহের চাল খুলনা খান ট্রেডার্সের নিকট নগদে বিক্রি করছে। শুধু নগদ কথা থাকার কারণে আমরা আর এই লেনদেন দিয়ে চালান প্রস্তুত করতে পারতেছি না। এই লেনদেন দিয়ে আমাদের প্রস্তুত করতে হবে ক্যাশ মেমো। ক্যাশ মেমো, তো ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা। তাহলে বিক্রেতার নাম ঠিকানা সবার উপরে মাঝখানে, তারিখ সেম, ডান দিকে একই মিল আছে চালানের মতো। অর্থাৎ এটা হলো 2 তারিখে প্রস্তুত করতেছে, যে 2 তারিখ লিখলাম। এরপরে এখানে ছিল চালান নম্বর, চালান নম্বরের পরিবর্তে আমাদের শুধু হবে চালান নম্বরের পরিবর্তে তো আমরা লিখব হচ্ছে ভাউচার নম্বর, রাইট? ভাউচার নম্বরের নিচে আমরা ওইখানে চালান নম্বরের নিচে ছিল ক্রেতার নাম ঠিকানা, এখানেও সেম, ক্রেতা হচ্ছে এখানে খান ট্রেডার্স, এখানে হচ্ছে খুলনা, ঠিকানাটা লিখলাম। এরপরে এখানে মালের বিবরণ, কর্মিক নং 1 দিয়ে মালের বিবরণ দিলাম। নাজির শাহের চাল 1 কেজির দাম হচ্ছে প্রতি কেজি 400 টাকা দরে, এবার দাম অনেক বেশি, 10 কেজি কিনেছি, 400 গুণ 10 4000, কারবারি বাট্টা 5% দিলে এখানে চলে আসছে 3800 টাকা। তারপরে তুমি ক্লোজ করে দিয়ে টাকা কোথায় লিখবা, কোথায় লেখার পরে ক্রেতার স্বাক্ষর থাকবে এদিকে, আর ডান দিকে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর। আর এখানে বিশেষ দ্রষ্টব্য জায়গায় আমরা লিখতাম হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, কিন্তু ক্যাশ মেমোতে হবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এই হচ্ছে চালান আর ক্যাশ মেমো। অর্থাৎ শিক্ষার্থীরা, আমাদের বইতেও নমুনা ছক চালান ক্যাশ মেমোর দেয়া আছে, তোমরা এটা ভালো করে আয়ত্তে নিবা এবং বারবার প্র্যাকটিস করবা। পরীক্ষায় চালান ক্যাশ মেমো এগুলো আসে। এবং আমি এখন কয়েকটি কুইজ দিয়ে তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে ক্লাসটি শেষ করে দিচ্ছি। অর্থাৎ আজকে আমরা যে যতটুকু আলোচনা করলাম এর মধ্যেই কয়েকটি কুইজ দিচ্ছি। প্রথম কুইজ, লেনদেন শব্দের অর্থ কী? ইতিপূর্বে কিন্তু আমরা জেনেছি লেনদেন শব্দের অর্থ কী। লেনদেন শব্দের অর্থ হচ্ছে প্রদান, আদান, ধার নেওয়া, গ্রহণ ও প্রদান। দেখি কে উত্তর সবার আগে পাঠাতে পারে। লেনদেন শব্দটির অর্থ কী? লেনদেন শব্দটির, ফাহিম চৌধুরী ক্লাসে আছো? লেনদেন শব্দটির অর্থ 1 বি, গ্রহণ ও প্রদান। শিহাব হোসেন একজনই উত্তর পাঠিয়েছে, আরেকটু দেখি। হ্যাঁ, গ্রহণ ও প্রদান। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সার্ভে বি। কোনটি স্থায়ী সম্পদ? আসবাবপত্র, দেনাদার, বকেয়া বেতন, প্রাপ্য বিল। এগুলো কিন্তু আমাদের স্লাইডে ছিল। অর্থাৎ যে সম্পদ একবার ক্রয় করলে দীর্ঘদিন এর ফল বা সুবিধা ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পদ বলে। তোমাদের চিত্র সহকারে আমি দেখিয়েছিলাম স্থায়ী সম্পদ কোনটি। স্থায়ী সম্পদ কোনটি? উত্তরের জন্য অপেক্ষা করতেছি। স্থায়ী সম্পদ এ। হ্যাঁ, স্থায়ী সম্পদ এ বলছে দুইজনেই। হ্যাঁ, সঠিক উত্তর হবে তাহলে এ, আসবাবপত্র। ধন্যবাদ শিহাব হোসেনকে। হ্যাঁ, অনেকেই এখন উত্তর পাঠাচ্ছে। চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। চালানে কার স্বাক্ষর থাকে? চালানে হচ্ছে ক্যাশিয়ারের, বিক্রেতার, পরিদর্শকের, ব্যবস্থাপকের। ক্যাশিয়ারের 2 এ বলছে, হ্যাঁ হয়েছে।
শিহাব, মেহেদুল ইসলাম শিহাব। হ্যাঁ, পরের কোশ্চেন নাম্বার 3, চালানে কার স্বাক্ষর থাকে? চালানে কার স্বাক্ষর থাকে? এখনও সঠিক উত্তর পাই নাই। হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। চালানে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর থাকে। আমি সঠিক উত্তর বলে দিলাম। এখন সবাই লিখতেছে বিক্রেতা, 3-এর বি। হ্যাঁ, শিয়াব হয়েছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাকিতে পণ্য ক্রয় এটি দ্বারা কি প্রস্তুত করা যাবে? বাকিতে পণ্য ক্রয় ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ মেমো। ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার। শিক্ষার্থীরা, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি, অর্থাৎ বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে হচ্ছে ডেবিট নোট। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত চিঠি। আর ক্যাশ মেমো ইতিপূর্বে তোমরা করেছো, নগদে বিক্রি করলে ক্যাশ মেমো প্রস্তুত করতে হয়। তাহলে তো বুঝতেই পেরেছো, বাকি অপশন হচ্ছে ডেবিট ভাউচার, অর্থাৎ পণ্য ক্রয় এবং বিভিন্ন খরচের সপক্ষে যে ভাউচার প্রস্তুত করা হয় তাকে বলা হয় ডেবিট ভাউচার। চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে। কোনটি অস্পর্শনীয় সম্পদ? অস্পর্শনীয় সম্পদ হচ্ছে, এখানে 4টি অপশন আছে: আসবাবপত্র, কমিশন, দেনাদার, সুনাম। একটু পরে। কোনটি অস্পর্শনীয় সম্পদ? সুনাম। চলে যাচ্ছি আমরা আমাদের লাস্ট কোশ্চেন। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? ক্যাশিয়ার, পরিদর্শক, বিক্রেতা, ব্যবস্থাপক। ইতিপূর্বে তোমরা ক্যাশ মেমো প্রস্তুত করছো, উত্তরটা দেওয়ার কথা তোমাদের, কিন্তু সঠিক উত্তর এখনও পাচ্ছি না। ক্যাশিয়ার, পরিদর্শক, ব্যবস্থাপক। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? ক্যাশ মেমো কে প্রস্তুত করে? উত্তর হচ্ছে বিক্রেতা। হ্যাঁ, এলেক্সে ক্যাশিয়ার প্রস্তুত করে না, বিক্রেতা। লাস্টে বিক্রেতার স্বাক্ষর ছিল। শিক্ষার্থীরা, অলরেডি আমরা আমাদের কুইজ পর্ব শেষ করে দিলাম। এখন একটি বাড়ির কাজ দিয়ে, অর্থাৎ আমরা আজকে যে 2টি দলিল শিখলাম, একটি হচ্ছে চালান, একটি হচ্ছে ক্যাশ মেমো। চালান এবং ক্যাশ মেমো এই 2টি একটু লেনদেন চেঞ্জ করে দিয়েছি, টাকার অ্যামাউন্ট পরিবর্তন করে দিয়েছি। এই যে 2টা লেনদেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই লেনদেন দিয়ে তোমরা একটি চালান এবং একটি ক্যাশ মেমো প্রস্তুত করে নবম ক্লাস 9 ডে মধুমতির যে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, শিক্ষার্থীরা সবাই যার যার নাম লিখে মেসেঞ্জার গ্রুপে সেট করে আমাকে পাঠিয়ে দেবা। আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।